1953, 1979 এবং 2020 সালের জুন মাস, আর তারপরেই এই 2026-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। ইরান এবং আমেরিকার সংঘাতের এক নব পর্যায়। এর আগের একটি এপিসোডে আমি ইরান এবং আমেরিকার নবপর্যায়ের সংকটের প্রেক্ষিতে আমেরিকার মারাত্মক সব আধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র নিয়ে বলেছি। আর আজকের এই এপিসোডে বলবো ইরানের সামরিক, কূটনৈতিক এবং মানসিক শক্তির দিকটা। শুরুর 3টে বছরের কথা উল্লেখ করে রাখলাম কেন? আসলে ইরানকে বুঝতে গেলে আগের শতাব্দীর ওই 2 বছরকেও বুঝতে হবে। সংক্ষেপে তা বলবো। তার সঙ্গে গত বছরের জুনে ইরানের উপর আমেরিকার অতি ভয়ঙ্কর B-2 বোমার হামলা এবং তারপরে ইরানিদের প্রত্যুত্তর নিয়েও নতুন নানা তথ্য সহ আলোচনা করব এই এপিসোডে। মাত্র কয়েকটা মিনিট খরচ করে ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই বলি, ইরানকে বোঝার জন্য ইরানিদের মানসিকতা বোঝা সবচেয়ে জরুরি। পারস্য সভ্যতা প্রায় 2500 বছরের পুরনো। এটা বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতার একটা। আর এর টানে গ্রিক, রোমান, আরব, মঙ্গল কে আসেনি এই পারস্যকে দখল করতে? কিন্তু পারস্য এলাকা তথা ইরানি সংস্কৃতি এবং সমাজ বারবার টিকে গেছে এত আক্রমণের পরেও। দখল তো দূরের কথা, কেউ একটা আঁচড়ও কাটতে পারেনি এই প্রাচীন সভ্যতার ধারক এবং বাহককে। যে তাদের দখল নিতে এসেছে মুখ পুড়েছে তারই। আর এখন তারা আধুনিক প্রযুক্তির সম্ভার নিয়ে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে রাজনীতি এবং কূটনীতি দুটো ক্ষেত্রেই। এই দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস ইরানিদের মধ্যে একটা গভীর বিশ্বাস তৈরি করেছে যে আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না। সারেন্ডার আমাদের রক্তে নেই। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে এই মানসিকতা আরও মজবুত হয়েছে। আমেরিকার নেতৃত্বে পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, গোপন হামলা সবকিছুর মধ্যেই ইরান কিন্তু টিকে আছে সগর্বে। এর মূল কারণ কি? ইরানের সামরিক দর্শনের মূল কথা হলো প্রতিরোধ, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী লড়াইয়ের শক্তি। একদম এই সাইকোলজির উপরেই আধুনিক ইরান তার বিজ্ঞান গবেষণা এবং সমরসজ্জার একটি বিশেষ স্টাইল তৈরি করেছে। আর তাই ইরানের সমরশক্তির ক্ষমতা শুধু তার ভয়ঙ্কর মিসাইলেই নেই, রয়েছে তাদের মানসিকতায়। আর ঠিক এই জায়গাটাই আমেরিকার সবচেয়ে যন্ত্রণার। বিশেষ করে ট্রাম্পের জন্য এটা একটা মারাত্মক চ্যালেঞ্জ। আর এর বড় কারণটা হচ্ছে ইরান কার্যত কখনোই সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধে যায় না, আবার আমেরিকাকে নিশ্চিন্তে থাকতেও দেয় না। এই মাঝামাঝি অবস্থানটাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য। কেন বলছি এই কথা সেটা এবার আরো বিস্তৃতভাবে যুক্তি দিয়ে বিজ্ঞানসম্মতভাবে বুঝে নেওয়া যাক। প্রথমে জানাবো ইরানের সামরিক দর্শনটা আসলে কি রকম। কেন সামরিক শক্তিতে তুলনায় অনেকটা ক্ষুদ্র হলেও এই দেশের লড়াই আমেরিকার মতো বড় শক্তিকে প্রবল চাপে রাখে। ইরানের কৌশল হলো নিজেদের দুর্বলতাকে ভালো করে বুঝে সেটাকেই নিজেদের শক্তিতে পরিণত করা। বিষয়টা সরল করে বললে এরকম দাঁড়ায়, আপনার পাশের বাড়ির হেঁসেলে সব রকম আনাজ মশলা আছে, তাই দিয়ে তারা অতিথি এলেই বিরিয়ানি থেকে যে কোনো পদ রেঁধে খাওয়াতে পারে। কিন্তু আপনার বাড়িতে অত কিছু নেই, কিন্তু আপনার ঘরে আছেন দারুণ রান্না করতে পারা মা ঠাকুমা, আর আপনি সেটা জেনেই অতিথির জন্য অতি সামান্য শাক ভাতকেও অমৃত বানিয়ে ফেললেন। এই মানসিকতাই ইরানের সামরিক দর্শনে রয়েছে। তারা জানে তারা আমেরিকার মতো বিশ্বব্যাপী বিমান ঘাঁটি, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা আকাশ নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরি করতে পারবে না। তাই তারা বড় যুদ্ধের সময় বেছে নেয় এক অন্য রণকৌশল। সেটা কিরকম এবার সেটা জানাবো। এই রণকৌশলের 3টি স্তম্ভ: 1, দূরপাল্লার সুপারসনিক মিসাইল; 2, ড্রোন এবং খুব স্বল্প মূল্যের স্মার্ট অস্ত্র; আর 3, প্রক্সি বাহিনী এবং গোপন নেটওয়ার্ক।
আর এই 3টি স্তম্ভকে ব্যবহার করে তারা কি করে এবার সেটা বলি। ইরানের লক্ষ্য সরাসরি যুদ্ধ জেতা বা শত্রু নিধন করে জয় পাওয়া নয়, বরং বিপক্ষকে তারা এমন এক ট্র্যাপ বা ফাঁদে ফেলে যাতে তাদের কাছে যুদ্ধটা হয়ে ওঠে প্রচণ্ড ব্যয়বহুল। মানে হামলাকারীরা খরচের ধাক্কার কথা ভেবে ইরান আক্রমণ এড়িয়ে চলে। কিন্তু এই কাজ করতে গেলেও তো আধুনিক অস্ত্র দরকার। এবার তাই এক ঝলক তাকানো যাক ইরানের অস্ত্র ভাণ্ডারের দিকে। কেন গোটা মধ্যপ্রাচ্য ভয় পায় এই অস্ত্র ভাণ্ডারকে? ইরানের মিসাইল কর্মসূচি গড়ে উঠেছে স্বনির্ভরতা এবং প্রতিরোধ এই দুটি নীতির উপরে। তারা জানে আকাশের আধিপত্য না নিতে পারলেও ভূপৃষ্ঠ থেকেই শক্তি দেখাতে হবে। আর তারা সেজন্যে তৈরি করেছে নানা রকমের মিসাইল। এই ভ্যারাইটির মধ্যে রয়েছে এক স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল তৈরি হয়েছে উপসাগরীয় ঘাঁটিকে টার্গেট করার জন্য। 2 মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলানোর উপযোগী করেই তৈরি। 3 দ্রুত উৎক্ষেপণযোগ্য সলিড ফুয়েল প্রযুক্তি। 4 ক্রুজ মিসাইল। এর আধুনিক প্রযুক্তি নিচু দিয়ে উড়ে রাডারকে ফাঁকি দিয়ে টার্গেট গুড়িয়ে দিতে পারে। এবং 5 ভূগর্ভস্থ সাইলো এবং পাহাড়ের ভেতরে লঞ্চ সাইট। আর এই মিসাইলের ভান্ডার নিয়ে তারা উপসাগরীয় মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েল সবাইকে নিজেদের রেঞ্জের মধ্যে এনে ফেলেছে। তাহলে রণকৌশলটা কিরকম দাঁড়াচ্ছে একবার বুঝুন। রাতের অন্ধকারে ইরানের মরুভূমির বুকে হঠাৎ পাহাড়ের গা থেকে ধীরে ধীরে খুলে যাচ্ছে লঞ্চ দরজা। ভেতর থেকে বেরিয়ে আসছে ধূসর সবুজ রঙের লম্বা মিসাইল। কয়েক সেকেন্ড পর আগুনের ফুলকি, হালকা মাটির কম্পন, আর তারপরেই আকাশে উড়ে যাচ্ছে ইরানের প্রতিশোধের প্রতীক, তাদের নিজেদের প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক মিসাইল। এই অস্ত্রগুলোর বড় শক্তি হলো এগুলো বহু বছরের নিষেধাজ্ঞার মধ্যেই নিজেদের দেশেই তৈরি করে ফেলেছে ইরান। বাইরে থেকে কোনো যন্ত্রাংশ না এলেও ইরান কিন্তু থেমে থাকেনি। আর সেই জন্য স্বনির্ভর ইরান ইসরায়েলের যুদ্ধে কার্যত বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছিল। ইসরায়েলের অস্ত্র ভাঁড়ারে যখন টান পড়েছে, ইরানের ভান্ডার কিন্তু তখনও অফুরন্ত। এ তো গেল মিসাইলের কথা। কিন্তু শুধু মিসাইলই নয়, ইরানের আরেক ব্রহ্মাস্ত্রের নাম ড্রোন, যাকে বলা হয় ইরানের নীরব ঘাতক। সেটা কিরকম একটু জানা যাক। ইরান ড্রোনকে তৈরি করেছে একটা গেম চেঞ্জার অস্ত্র হিসেবে। এগুলো কম খরচে তৈরি, এরা দীর্ঘ সময় উঠতে পারে, আবার বিস্ফোরকও বহন করে থাকে। এদের কাজ কি? এরা মূলত নজরদারি এবং তথ্য সংগ্রহ করে। আধুনিক যুদ্ধের অন্যতম জরুরি কাজ এটা। আর সেই সঙ্গে হামলা করতে পারে এই ড্রোন। ইরানি ড্রোনের দর্শনটা পরিষ্কার। একটি ড্রোন হারালে ক্ষতি কম, কিন্তু প্রতিপক্ষকে বাধ্য করা যায় লাখ লাখ ডলারের বিশাল ক্ষেপণাস্ত্র খরচ করতে। আর ইরানের এই প্রযুক্তি কিন্তু শুধু তারা নিজেদের দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। যুদ্ধ কৌশল হিসেবে তারা নিজেদের মিত্র গোষ্ঠীগুলোতেও এই ড্রোন ছড়িয়ে দিয়েছে, যা আমেরিকা সমেত পশ্চিমী সামরিক পরিকল্পনার একটা বড় মাথা ব্যথার কারণ। এছাড়াও যে কোনো যুদ্ধে মরণপণ লড়াইয়ের জন্য ইরানের রয়েছে নিয়মিত সেনা ও বিপ্লবী গার্ড মিলিয়ে প্রায় লাখের উপর সক্রিয় সদস্য। কিন্তু এদের আসল শক্তি এই বিপুল সংখ্যায় বা মিসাইলে বা ড্রোনে নয়। ইরানের আসল শক্তি প্রথম থেকে যেটা বলছি সেটা হলো তাদের মানসিকতায়। এই ফৌজ পাহাড়ি এবং মরুভূমি এলাকায় যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন, মানে কঠিন প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার অভ্যাস রয়েছে এই বাহিনীর। এছাড়াও রয়েছে দীর্ঘ সময় ধরে অবরোধের মধ্যে পড়ে টিকে থাকার মানসিকতা। আর এর সঙ্গে রয়েছে ধর্মীয় এবং জাতীয় আদর্শে অনুপ্রাণিত একটি কাঠামো। এই বাহিনী ইরান তৈরি করেছে কিন্তু শুধু দ্রুত আক্রমণের জন্য নয়, বরং দীর্ঘ প্রতিরোধের জন্য প্রস্তুত থাকার জন্য। আন্তর্জাতিক অবরোধের দীর্ঘ অভিজ্ঞতা তাদের সঙ্গী রয়েছে প্রায় 40 বছর ধরে। সেই প্রসঙ্গে আসছি। ইরানের সমরশক্তির আরেকটি বড় অংশ হলো গোপন বাহিনী এবং ছায়াযুদ্ধ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে সক্রিয় ছায়া নেটওয়ার্কগুলোর একটি। এদের কাজ হলো গোয়েন্দা তৎপরতা, প্রক্সি গোষ্ঠীগুলির মধ্যে
কোঅর্ডিনেশন বা সমন্বয় গড়ে তোলা এবং শত্রুপক্ষের ভেতরে প্রভাব বিস্তার করা। এবার আসবো ইরানের সব থেকে বড় আর একটা শক্তির কথায়, সেটা হলো হরমুজ প্রণালী। আমেরিকার সঙ্গে সম্মুখ সমর হলে কৌশলের দিক থেকে ইরানের মোক্ষম পরিকল্পনা এই হরমুজ প্রণালীকে ঘিরেই তৈরি করা হয়। ইরানের সব থেকে বড় স্ট্র্যাটেজিক কার্ড কিন্তু এই সংকীর্ণ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে। হরমুজ প্রণালী কার্যত ইরানের হাতের মুঠোয়। ইরান এখানে কি কি করতে পারে? 1, এখানে জলের মধ্যে মাইন বসাতে পারে। 2, ছোট ছোট দ্রুতগামী বোট দিয়ে হামলা চালাতে পারে। এর জন্য অতি দক্ষ বাহিনী তৈরি করে ফেলেছে তারা। 3, উপকূল ভিত্তিক মিসাইল দিয়ে জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে পারে। ইরান জানে কোনো পূর্ণাঙ্গ অবরোধের দরকারই নেই, আংশিক অস্থিরতায় তেলের দাম আকাশে তুলতে যথেষ্ট। এই ভয় দেখানোটাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্র। কিন্তু আরো জবরদস্ত কূটনৈতিক অস্ত্র আছে তাদের ঝুলিতে। সেটা কি? সেটা হলো কারা তার পাশে রয়েছে সেই তালিকাটাও, সেটা এবার জানাবো। এই মুহূর্তে ইরানকে ঘিরে যে যুদ্ধ উন্মাদনা জাগিয়ে তুলেছেন ট্রাম্প, তাতে রাশিয়া এবং চীন এগিয়ে এসে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে ইরানকে। তারা সরাসরি না লড়লেও ইরানকে বড় সহায়তা যোগাবে বলে জানিয়েছে। কিরকম? সমুদ্রপথে তাদের সহায়তা মূলত যৌথ নৌমহড়া এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের, সেই সঙ্গে জ্বালানি ও বাণিজ্যিক রুটগুলোতে নিরাপত্তা দেওয়ার কাজও করবে এই দুটি দেশ। মানে রাশিয়া এবং চীনের বার্তাটা খুব পরিষ্কার যে ইরান পুরোপুরি বিচ্ছিন্ন দেশ নয়, তারা কিন্তু তাদের পাশে আছে। এবার আসবো এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হলো পরমাণু কর্মসূচি। এটা বোঝার চেষ্টা করব কেন ইরানের পরমাণু কর্মসূচিতে আমেরিকা এবং ইসরায়েল সহ পশ্চিমী দুনিয়ার এত আতঙ্ক, এত আপত্তি। আমেরিকা এবং ইসরায়েলের উদ্বেগের মূল কারণ একটাই, ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যটাই পুরোপুরি বদলে যাবে। ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র পেলে তারা কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়বে। ইরানের পরমাণু চর্চার কেন্দ্রবিন্দু হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরানের দাবি অনুযায়ী বিদেশি হামলার আশঙ্কায় তারা ইউরেনিয়ামের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছে। সেটা কি রকম? ইরানের ভৌগোলিক অবস্থা তাদের সবচেয়ে বড় আশীর্বাদ। দুর্গম পাহাড় এবং পাথুরে ভূমিকে তারা রূপ দিয়েছে প্রাকৃতিক বাংকারে। এই বাংকারগুলো আসলে নিরাপদ বহু স্তরের কংক্রিট এবং শিলার নিচে থাকে। কম্পন শোষণকারী কাঠামো এবং ছোট্ট প্রবেশপথের বৈশিষ্ট্য। এতে রয়েছে বিকল্প বিদ্যুৎ এবং বায়ু চলাচলের সুন্দর ব্যবস্থা। আর এগুলো কোনো একক ইউনিট নয়, বরং একটা নেটওয়ার্ক। একটাতে আঘাত এলে বাকিরা সতর্ক হয়ে টিকে থাকে। 2025 জুনের কথা মনে করুন, আমেরিকান ভয়ঙ্কর B-2 বোম্বার ইউরেনিয়াম স্টক ধ্বংসের জন্য বোমা ফেলল। কিন্তু তারপরেই ইরান জানালো তাদের মজুদ ভান্ডার কিন্তু এক জায়গায় ছিল না, অর্থাৎ তাদের মূল স্টক কিন্তু নিরাপদেই আছে। এই কারণে ইরানকে আক্রমণ করা মানে একটি দীর্ঘ, জটিল এবং অনিশ্চিত সংঘাতের মধ্যে পা গলিয়ে দেওয়া। 1980 দশক থেকে ইরান পরিকল্পিতভাবে নিজস্ব বিজ্ঞানীদের তৈরি করেছে। সামরিক গবেষণাকে তারা জাতীয় মর্যাদা দিয়েছে। বিদেশি নির্ভরতা মানেই হলো দুর্বলতা, এই ধারণাটাকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছে। ফলে ধর্মীয় কাঠামোর ভেতরেই জন্ম নিয়েছে হিসাবি এবং বিজ্ঞান নির্ভর সামরিক চিন্তা। আর এর পেছনে আছে এক মজবুত ইতিহাস। এবার আসবো সে কথায়। এখানে জেনে রাখতে হবে 1953 সালের সময়টিকে প্রথমে যে কথাটা বলেছিলাম, ওটাই ইরানের রাজনীতির মোড় ঘুরে যাওয়া বছর। 1953 সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেলের খনি জাতীয়করণ করেন। এর ফলে আমেরিকা এবং ব্রিটেনের একেবারে আঁতে ঘা লাগে। তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের পৃষ্ঠপোষকতায় এক গোপন অভিযানে মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হন।
এবং ফের শাহ রাজতন্ত্র পূর্ণ ক্ষমতায় প্রতিষ্ঠা লাভ করে। আগে ইরান ছিল পাহলভি রাজবংশের রাষ্ট্র। শেষ শাহ ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। কাগজ কলমে তিনি রাজা হলেও বাস্তবে তিনি ছিলেন আমেরিকার সবচেয়ে নির্ভরযোগ্য মিত্রদের একজন। ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় আমেরিকার প্রধান দুশ্চিন্তা ছিল সোভিয়েত ইউনিয়নকে নিয়ে। আমেরিকার কৌশল ছিল ইরানকে মজবুত রাখো, যেন ওরা সোভিয়েতদের আটকে রাখে। ফলে ওই সময় ইরান হয়ে ওঠে মার্কিন অস্ত্রে সজ্জিত এক তুখোড় গোয়েন্দা নেটওয়ার্কের দেশ। এই ঘটনাটি ইরানিদের মনে গেঁথে দেয় একটি মোক্ষম কথা, যে আমাদের রাজনীতি পশ্চিমী দেশ থেকে নিয়ন্ত্রিত হয়। এই ক্ষত 1979 সাল পর্যন্ত শুকোয়নি। 1979 সালের 4 নভেম্বর তেহরানের মার্কিন দূতাবাসে একদল ইরানি বিপ্লবী ছাত্র ঢুকে পড়ে। অনেকেরই সেই ঘটনার কথা মনে আছে। তারা দূতাবাস দখল করে নেয় এবং 52 জন মার্কিন কূটনীতিক এবং কর্মচারীকে পণবন্দি করে। তারা আটক ছিলেন 444 দিন। আমেরিকা কার্যত দর্শক হয়ে বসে থাকে। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক এবং সামরিক অপমানগুলির একটি। আসলে সেই সময় ক্ষমতাচ্যুত শাহ অসুস্থ হয়ে আমেরিকায় চিকিৎসার অনুমতি পেয়েছিলেন। ইরানিদের একটি বড় অংশ এটাকে দেখছিল অত্যাচারী শাসককে আবার ফেরানোর ষড়যন্ত্র হিসেবে। ইরানিরা ভুলে যাননি 1953 সালে আমেরিকা এবং ব্রিটেন নির্বাচিত সরকারকে উল্টে দিয়েছিল। তাই দূতাবাসকে তারা দেখত গুপ্তচরের ঘাঁটি হিসেবে। তাই দূতাবাস দখল করাই তাদের কাছে ছিল প্রতিরোধের একটি প্রতীকী কাজ। আর এই অপমান আমেরিকার নীতি নির্ধারকদের মনে স্থায়ী একটা ক্ষত তৈরি করে। এখনো সেই ব্যথা কিন্তু ভোলেনি বিপুল প্রযুক্তির বলে বলিয়ান আমেরিকার সেনা। সেই ক্ষত সারানোর আরো একবার চেষ্টা কি করছেন ডোনাল্ড ট্রাম্প? আদেও তাতে কি কিছু লাভ হবে আমেরিকার? যুদ্ধের হুমকি দিয়ে কি তিনি পারবেন খামেনিকে বাগে আনতে? নাকি আবারও নিজের নাক নিজে কাটবেন আমেরিকার পাগলা জগাই প্রেসিডেন্ট ট্রাম্প? আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।